আজকে সকালে মহাবিপদ। বড় গাড়িটির ব্যাটারিটি চুরি হয়ে গেছে। কপাল খারাপ হলে যা হয়। তাই ট্র্যাক্টরটি থেকে ব্যাটারিটি খুলে মোটরসাইকেলে করে চললাম বড় গাড়ির কাছে। ট্র্যাক্টরের ব্যাটারি দিয়ে আজকে কোনো রকমে যে ভাড়াটি ধরা হয়েছে সেটিকে কমপ্লিট করতে হবে, কারণ কথা দিলে অবশ্যই কথা রাখতে হয়। কিছু কিছু সময় এমন এমন কাজ ঘটে, সেই কাজগুলি শেষ কিনারা পর্যন্ত পাওয়া যায় না। ট্র্যাক্টর ব্যাটারিটি সেই বড় গাড়িতে লাগানোর প্রস্তুতি চলছে। মনে মনে কিছুটা ভয়ও হচ্ছিল যে গাড়িটা স্টার্ট নেবে তো, কিন্তু যাক, ভাগ্য সাথ দিল, গাড়িটি এক চান্সে স্টার্ট নিল। এই গাড়ির পরবর্তী লোডটা আমারই হবে। আমার লোডটা হচ্ছিল চাল লোড। চালের সারি থেকে আমার গাড়িটিকে লোড করছিল। সেই দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মিলটাতে অবশ্যই মেশিনে লোড হয়, পাতায় উঠতে হয় না, কিন্তু আজকে ভাগ্যবশত মেশিনটাও এদের খারাপ, তাই পাতায় করেই লোড করছে। কষ্ট হচ্ছে, গরমের দিন, কিছু করার নেই। প্রচুর লেবার লেগে গেছে, কারণ এখন ধানের চাপটা কম, তাই চাল লোডিংয়ের লেবারটাই প্রচুর পরিমাণে বেশি। এক এক করে লোড হচ্ছে, আর এদিকে ড্রাইভারও পা মেরে মেরে হুক দিয়ে কোনো রকমভাবে লাভটিকে সাজিয়ে নিচ্ছে, কারণ আজকেই খালি, কত মাথা ব্যথা করে লাভ নেই। কারণ এক দুদিন পরে খালি হলে সেটা টেনশন থাকে, ঝড় জল বৃষ্টি হবে, নিচে গেলেও ভাড়া কেটে নেয়। কিন্তু এখানে কোনো রকম টেনশনের ব্যাপার নেই, এমনি রোদ ঝলমলে আবহাওয়া, তারপরে আবার আজকেই খালি। বেশ, দেখাই যাক কতক্ষণ লাগে। শেষ ছড়ি চলছে লোড করে। এদিকে মনে হচ্ছে আমার প্রথম দিকের লাটগুলি কিছু কিছু ভুল হয়েছে। চেয়ারে গাড়িটা চাপালে বুঝে যাবে। চেয়ারে গাড়িটা চাপাতে এসেই বোঝা গেল যে 5 বস্তা মাল বেশি চাপিয়ে নিয়ে ফেলেছি, সেটাকে আবার নামাতে হবে। লেবারগুলো একটু মনো কষাকষি করছিল, কিন্তু যাক, 5 বস্তা টেনে ওই কাঁটার উপর থেকে নিয়ে যেয়ে আবার লাটে ফেলে দিচ্ছিল। ভালোই হলো, আর গাড়িটিকে পিছিয়ে নিয়ে যেতে হলো না। অবশেষে মিল থেকে চালান এবং অ্যাডভান্স টাকাটি নিয়ে রওনা দিলাম গন্তব্যের দিকে। পাম্পে এসে তেলটাও ভরে দিলাম, কারণ আমাদের যেমন খাবারের প্রয়োজন, সেরকম গাড়িরও তেলের প্রয়োজন। তেল ভরতে গিয়ে আজকে কি পেলাম দেখুন, 2টো ডিটল সাবান। গরমের দিন, ভালোই অফার। রাস্তাতে ভালো মনে শুষ্ক করে এগিয়ে পড়লাম। পৌঁছে গেলাম কান্দির বাইপাস থেকে। কান্দির বাস স্ট্যান্ড ঢুকলাম। এই সিগন্যালগুলো খুব বাঁচি, সিগন্যালের জন্য এখানে প্রচুর পরিমাণে জাম হয়। একটা করে গাড়ি যাচ্ছে, আবার সিগন্যাল পড়ে যাচ্ছে, খুব কষ্টকর। কিন্তু কি করবো, তার থেকে উপায় নেই। টোটোওয়ালাদের ঝামেলা। টোটোওয়ালারা যেন মনে হবে যেন ওরাই বিশাল বড় বড় গাড়ি চালাচ্ছে, কিন্তু ওরা বোঝাই না আমাদের কষ্টটা। একটা বড় গাড়ি সম্পূর্ণ যদি লোড হয়ে থাকে, ব্রেকে পা দিলেও গাড়িটি দাঁড়াতে চায় না। এটাই হচ্ছে আমাদের কষ্টকর ব্যাপার, কিন্তু বুঝবে কি। অবশেষে হোটেলে চলে এলাম। গাড়ির টায়ারগুলো দেখলাম। ড্রাইভার বাবুর বিড়ি এবং ঠান্ডা নিয়ে উঠে বললাম আবার। এই পৌঁছে গেলাম বহরমপুর বাইপাস। এই যে নতুন রাজ্য সড়কটা আপনারা দেখছেন, মাঝে মাঝে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেই রাজ্য সড়কের নিচে দিয়ে আমরা পৌঁছে গেলাম। এই যে উঠলাম বহরমপুরের ব্রিজে। বহরমপুর ব্রিজে বেরিয়ে আজকে পৌঁছে যাব বানচিটিয়ায় চাল খালি করতে। দেখাই যাক, সকলেই এসেছে কালকে রাতে, আমরা তো আজকেই লোড করে দিলাম। এখন বাজছে ঘড়িতে মোটামুটি 12টার দিকে। সেই মনোরম দৃশ্য, গঙ্গা, খুব ভালোই লাগছিল। মনে হচ্ছিল যে একটু স্ট্যান্ডটা সেরে আসে, কিন্তু সে কপাল আর কি আমাদের আছে। চলতে হবে পথের দিকে। দেরি হয়ে গেলে আবার আজ খালি হবে না, সে আবার মহা ঝামেলা। গাড়িতেই থাকতে হবে, তারপরের দিন আবার খালি। বিভিন্ন রকমভাবে বিপদ চলে আসবে। টুকটুক করে পেরিয়ে যাচ্ছি, রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল। একটা জিনিসই ভালো লাগছিল, চারিপাশে শুধু গাছ আর গাছ। তাও আজকে আবহাওয়াটা খুবই রোদ জমে, খুব গরম, খুব কষ্টই হচ্ছিল, কিন্তু তো আর কিছু করার নেই। এদিকে বহরমপুরের ভিতরে আবার কাজ চলছে। ফুললেনটের রাস্তা ভালো করে সংস্কার করার জন্য কাজ চলছে, সেই জন্যই কিছু কিছু জায়গায় জাম লেগেছে। চলে এলাম বহরমপুর বাস স্ট্যান্ডের সামনে। সিগন্যাল এর উপর সিগন্যাল। কান্দি আর বহরমপুরের সব থেকে বড় কষ্ট হচ্ছে সিগন্যালগুলোতে প্রচুর পরিমাণে জাম লাগে। তাও তো আমরা দুপুরের দিকে ঢুকেছি, ভর্তি দুপুরবেলায়, একটু জামটি কম, না হলে প্রচুর সমস্যা দেখা যায়। আর বোঝাই যায় না কখন রেড আলোটা পড়বে। সব সময় পুলিশরা দাঁড়িয়ে আছে, কী করে ফাইন মারবো, কীভাবে বিপর্যয় করবো, এটাই ব্যাপার। কিন্তু তারা অন্যজনের দোষগুলো দেখতে পারে না। সব থেকে বড় কথা, বহরমপুরে আপনারা যারা ভাবছেন সিগন্যাল ফেল করে এগিয়ে চলে যাবো, কোনো রকমভাবেই পারবেন না। কারণ অনলাইন চালান কেটে দেবে, প্রতিটা জায়গায় ক্যামেরায় ভরপুর। বুঝতেই পারবেন না কখন আপনার ছবি তুলে দেবে। কিছুক্ষণ বাদে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে আসবে ফাইনের। এই যে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে বহরমপুর সিন্ডিকেট পড়ে। বহরমপুর সিন্ডিকেট প্রচুর গাড়ি। দেখুন
সারিবদ্ধ হয়ে কত গাড়ি দাঁড়িয়ে আছে, সব এলপির জায়গায় এলপি, 1100 নয়ের জায়গায় 1100 নয়, প্রচুর গাড়ি। এদের প্রচুর সিন্ডিকেটে গাড়ি আছে, ভাড়াটা একটু বেশি কিন্তু প্রচুর গাড়ি। ফোন করলেই গাড়ি দেওয়ার জন্য মারামারি করে, এদের জন্যই আমরা কম ভাড়া পাই। সামনেই পাস করছি পাসপোর্ট অফিস বহরমপুরের। পাস করার পর চলবো এই সরু রাস্তা দিয়ে যেতে হবে মান্ডির সামনে। যে রাস্তাটি খুবই সংকীর্ণ এবং রাস্তাটিও খারাপ, কেন যে সংস্কার করে না বোঝাই যায় না। তারপরে আবার সিঙ্গেল লেন্থের রাস্তা, একটা গাড়ি ধরলে আর একটা গাড়িকে ধাক্কা দিতে হয়। ওই যে দেখলেন লাইট মারে আমাকে দাঁড়ানোর জন্য বলছে, ও ঢুকবে বলে। চলে এলাম সেন্টার ওয়্যার হাউস, এটিকে বললাম আমরা বাংলা ভাষায় মান্ডি। এখানে প্রচুর পরিমাণে চাল মজুত করে রাখা হয়, আবার রেশন দোকানেরা এখান থেকে চাল নিয়ে যায়। আমরা চলে গেলাম সেই যে চালানটি দিয়েছিল মিল থেকে, ওটা গিয়ে এন্ট্রি করতে। আমার অবস্থা দেখুন, প্রচণ্ড গরম, কোথায় যে বসবো ভেবে পাচ্ছি না। কি করব, চালের গোডাউনের এক পাশে বসে পড়লাম। প্রচণ্ড গরম লাগছে, অনেকদিন পর এলাম তো তার জন্য। এই দেখেন মেশিনে করে স্প্রেও করা হচ্ছে যাতে চালগুলি পোকা না লাগে। প্রচুর চাল মজুত করে রাখে, না করলে পোকা লেগে যেতে পারে। এই আমাদের গাড়িতে লাগিয়ে দিলাম খালি পয়েন্টে। দেখুন বয়স্ক মানুষটিকে কীরকমভাবে খাচ্ছে। কী করবো, মানুষের একটাই প্রয়োজন টাকা, টাকা ছাড়া বোঝা যাবে না। তার জন্যই পয়সার ভেদাভেদ হয় না, টাকার ভেদাভেদ হয় সমাজে। প্রায় দেখতে দেখতে শেষের পথে, যাক খালি হয়ে গেলে অনেকটা বেলাও চলে যাচ্ছে, কী করা যাবে সময়ের সাপেক্ষে। আবার গাড়িটিকে কাটা করে স্লিপ নিয়ে সেটিকে আবার গেটে জমা দিয়ে তারপরে বাড়ির পথে রওনা। কিছুই করার নেই, সময় তো যাবেই। সেই বেরিয়েছিলাম সকালে, সন্ধ্যা হওয়ার পথে। কখন যে বাড়ি ফিরবো তার কোনো সময় ঠিক ঠিকানা নেই। আর এখানে সব থেকে একটা বড় জিনিস, এটা হচ্ছে মেন অফিস। এখানেই সব ইন্সপেক্টর, ফুড ডিপার্টমেন্টের ইন্সপেক্টর বসে থাকে, সব কিছু চেক করে। সব কাজ সেরে অবশেষে উঠে বললাম গাড়িতে, চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। বহরমপুর থেকে আবার বেরিয়ে পড়লাম ফেরার পথে, কিছু করার নেই। গধূলি বেলায় নদীর তীরে যাওয়ার সময় আমিও ভাবি ওই প্রবাহমান জলগুলোর মতো, কখন আমিও ফিরব বাড়ি। যেমন জলগুলো চাই সমুদ্রেই থাকতে, আমিও চাই বাড়িতে থাকতে। কিচ্ছু করার নেই, কপাল যেটা করবে সেটাই মহত্ব। দেখাই যাক কতক্ষণ সময় লাগে। ড্রাইভার সাহেবের তো খুব তাড়াতাড়ি লেগেছে, খালি হয়ে গেছে আবার কি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাবই বললে কি বাড়ি যাওয়া যায়? দেখুন দাঁড়িয়েই পড়তে হলো, কিচ্ছু করার নেই। নো এন্ট্রি লেগেছে, বলছে নাকি সামনে গোকর্ণ পার্কে প্রচুর পরিমাণে ভিড় লেগেছে, তার জন্য নো এন্ট্রি। ফাঁকে দেখছিলাম এই এক ভাই ডিএফ ভরাচ্ছিলাম, আমি কোনোদিন ডিএফ ভরাতে দেখিনি, সেটাই দেখছিলাম। তারপরে আমার গাড়ি ছেড়ে আমি একটি অন্য গাড়িতে চড়লাম, কারণ বন্ধুদের সাথে আর কি ঠাট্টা এবং আড্ডা মারছিলাম। আর যেখানে বলছিল না গোকর্ণ পার্কে প্রচুর ভিড়, এই দেখুন ভিড় কতটা। মানুষকে ড্রাইভারদেরকে কোনো শ্রেণীর সম্মান দেয় না, বোঝেই না আমরা যদি না থাকি সমাজ ব্যবস্থাটাকে কীভাবে চালাবো। এরকম ভিডিও ভালো লাগলে একটু পাশে থাকবেন।